অ্যাডভোকেট আবু হেনা রাজদাকি, যে প্রসঙ্গটি ছিলাম আমরা, সেখানে বলা হচ্ছিল হাদিকে হত্যা চেষ্টা প্রসঙ্গে যে বিষয়টি ছিল, যেটি কি নির্বাচন বানচালের কোনো উদ্দেশ্যে করা হয়েছে কিনা। আরেকটি ব্যাপার বলা হচ্ছে যে ট্যাগিংয়ের রাজনীতি শুরু হয়েছে আবার নতুন করে। আগে যেমন পক্ষ বিপক্ষ ছিল, এখন আবার কেউ মুক্তিযুদ্ধের কথা বললেই সে ফ্যাসিস্টের দোষ। আমি একমত, আমি সেটা তো বলেছি। এখন আবার একটা ট্যাগিং শুরু হলো, মানে 53-54 বছর পর আবার কেন আসলো স্বাধীনতার পক্ষের শক্তির বিপক্ষে? স্বাধীনতা বাংলাদেশের। বড় স্বাধীনতার কথা বললেই দোষর হয়ে যায়। দোষ হবে কেন? যদি কেউ স্বাধীনতার কথা বললে দোষর হয় সে না, কিন্তু কেউ যদি বলে যে অমুক দলকে কেন আনা হবে না, এটা আরেকটা চাপ। ইনক্লুসিভ নির্বাচন বলতে তাদেরকে আনা হবে না, এটা আরেকটা চ্যাপ্টার। আচ্ছা, আমি ওটা বলছি না। আপনি এই যে ট্যাগ লাগানো, কোনো ফর্মে আপনি ট্যাগ লাগাইতে পারবেন না। এখন আসেন, এই যে আপনার ওই যে আমাদের বক্তব্যটা কোথায়, এখন এই বয়ানটা আসলো কেন যে স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি? মানে পরাজিত সরকার, যে সরকার চলে গেছে, সে চলে যাওয়ার পর কি স্বাধীনতা চলে গেছে? স্বাধীনতাটা আমার দেশের, অর্জনটা আমার দেশের। আপনি মারা যাবেন, যে একটু আগেও বলছি বঙ্গবন্ধু মারা গেছেন, জিয়াউর রহমান সাহেব মারা গেছেন, বরং ওই যে 57 জন চৌকস সেনা অফিসার সেদিন আমার সার্বভৌমত্ব চলে গেছিল, সেটা ফেরত আসছে 5ই আগস্ট। আচ্ছা, 5ই আগস্ট সার্বভৌমত্ব ফেরত আসছে। বিজয় দিবস ঠিক আছে, ভাই আপনি ইন্টারাপ্ট করব না, আমি জাস্ট একটা কোশ্চেন আপনাকে করি। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে অ্যাক্টিভ ফ্যাসিস্টকে সরিয়ে আরেকটি ফ্যাসিস্টকে আমরা আনবো কেন? তাহলে আপনি কাকে মিন করছেন? রাখেন, আমি আপনাকে কাকে এই কথা যদি আসে তাহলে সেটি এই কাকে কথা যখন আসবে তখন আপনি কি বলবেন? আমার কথা আমি বলছি সেটা বলছেন, আগে তো ফ্যাসিস্ট ছিল না, ঠিক আছে। এই কথাটার কাউন্টার তো আমার কাছে বক্তব্য আছে। হ্যাঁ দিবেন, কেন আপনি এটা বলবেন? হ্যাঁ দিবেন, মানে আপনাকে বলি না, মানে হ্যাঁ সেটাই বলছি। মানে এটা বলা যায় কিনা, না, একটা সরকারের ফ্যাসিস্ট সরাই আমরা আরেকটা ফ্যাসিস্ট আনছি কিনা, আনবো কিনা, আনবো কিনা, এই ফ্যাসিস্ট কারা, কাদেরকে মিন করা হচ্ছে। এখন আপনি যদি বলেন, ধরেন সিম্পল একটা কথা আপনাকে বলি, আমরা জুলাই আন্দোলন সবাই করছি তো ভাই, আপনিও তো করছেন, যে ফর্মে করেন, এই ঘরে একটা ডায়লগ দিয়ে করেন, না না একটা ডায়লগ দিয়ে করেন, 2টা লাইন লেখা করেন, করছেন তো? না, উনি একেবারে ফ্রন্ট লাইনে। আমি বলছি আপনি সবাই করছেন, যে সবাই যেমন কইরা থাকি, তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তো এত বিতর্ক হওয়ার কথা ছিল না। ভেরি সিম্পল, সবাই একমত। এটার জন্য পৃথিবীর সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হবে না, আমার পৃথিবীর সাথে ফরেন পলিসি চেঞ্জ হবে না, আমার টোটালটা ইন্টারনাল। আমরা কি পারছি জুলাই সনদের আইনি ভিত্তি দিতে পারিনি। তার মানে কি, বিপ্লব যেটা করা হয়েছিল সেটা 8 তারিখে ওত নেওয়ার পর থেকে এটা চলে গেছে। এটা চলে যাওয়ার আরও কতগুলো লক্ষণ, যাদেরকে আমরা সরাইছি, এখানে আমি কারোর পক্ষে বিপক্ষে বলছি না, তার একটা অংশ আজও রয়ে গেছে। যিনি রাষ্ট্রপতি, তিনি সম্প্রতি বলছেন যে ফেব্রুয়ারি মাসে উনি চলে যাবেন, এবং উনি খুব অপমানিত বোধ করতেছেন। মানে দীর্ঘ 16 মাস উনি অপমানিত বোধ করেন নাই, এই তফসিল হওয়ার পরে অপমানিত বোধ করতেছেন, এই মানে যেগুলো হাস্যকর। তারপরে যদি আসেন এই হাদির যে হত্যার চেষ্টা, এই চেষ্টা থেকে কি বার্তা দেয়? নাম্বার 1, নির্বাচনটা একটা তফসিল দেওয়া হয়েছে, তফসিলের পরে এই ঘটনা ঘটল। নির্বাচনটা চায় কারা? যেই চাক, যিনি মনে করেন যে নির্বাচন হইলে আমরা ক্ষমতায় আসবো, 1 নম্বর। 2 নম্বর, যারা রাজনৈতিক প্রকৃতি দল, যারা নির্বাচনকে বিশ্বাস করে, তারা মনে করে নির্বাচন একটা হওয়া উচিত। এটা অযৌক্তিক নয়, যৌক্তিক। তারপরেও বেশি গুরুত্ব তাদের কাছে যে নির্বাচনটা হইলে যারা বিজয় লাভ করবে, এটা তারা মনে করেন, এবং তারা যে কোনোভাবেই হোক, ইউনূস সাহেব ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়েছেন, ওই পর্যন্ত কিভাবে গিয়ে আমরা নির্বাচনটা নিতে পারি, এটা হলো তাদের প্রধান লক্ষ্য। তাহলে নির্বাচন বানচাল করতে চায় কারা? দ্বিতীয় আসেন, এই ইউনূস সাহেবকে দেখেন, কথাটা বোঝার চেষ্টা করেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, ইউনূস সাহেবকে ফেব্রুয়ারি পর্যন্ত সহ্য করতে পারতেছে না যে শক্তিটা, সেই শক্তি নির্বাচন বানচাল করতে চাচ্ছে না। সে চাচ্ছে এমন একটা পরিস্থিতি হোক যাতে ইউনূস সাহেব যেতে বাধ্য হন। আচ্ছা, কেননা ইউনূস সাহেব অপসারণ হবেন নির্বাচনের মাধ্যমে গেলে ফেব্রুয়ারিতে। এখন এই ফেব্রুয়ারি পর্যন্ত যদি ধৈর্য ধরে সব শক্তি, যারা পরাজিত শক্তি, তাদের সাথে যদি রিভেঞ্জের ব্যাপার থাকে, তাহলে তারা ফেব্রুয়ারি পর্যন্ত তাকে নাও মানতে পারে। আর রাজনৈতিক দলের ভিতরে যদি কেউ থেকে থাকে যে ইউনূস সাহেব থাকলে তাদের কিছু প্রভাব থাকে, তারা সে বিরোধিতার ভিতরে থাকতে পারে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে ফেব্রুয়ারি পর্যন্ত ইউনূস সাহেবকে রাখতে চায় না যারা। কারণ নির্বাচন যারা চায় না, যে রাজনৈতিক দলগুলোর ভিতরে অ্যাক্টিভ দল যদি আমি ধরি, তারা নির্বাচন না চাইলেও ইউনূস সাহেবের অপসারণ চায় না। তারা চাচ্ছে ইউনূস সাহেব লম্বা সময় থাকুক, ফর এক্সাম্পল। আর যে বিজয়ী হবে সে চাচ্ছে নির্বাচনের মাধ্যমে ইউনূস সাহেব চলে যাক। তাহলে চায় না কে? চায় না হলো ইউনূস সাহেবকে যারা মানে একেবারে প্রতিশোধমূলক রাজনীতি যারা করতে চায়,
তারা ইউনূস সাহেবকে সরাইতে চায়। আর সেটা সরানোর প্রক্রিয়া একটাই, এমন পরিস্থিতি করা যেই পরিস্থিতিতে তারা কারা? নির্বাচন পরাজিত শক্তি, আচ্ছা। নির্বাচন বানচাল হতে পারে যদি হয়, কারণ এখানে অপসারণ টার্গেট হইল ইউনূস সাহেব। এই কারণে আমি বলি, এইবার আসেন ছাত্রদের যে নতুন দল করলো, এনসিপি, আমরা তো জুলাই আন্দোলনের পক্ষে, আমি সবাই তো সব যদি জুলাই আন্দোলনের পক্ষে থাকি, তাহলে ছাত্রদের নতুন দল করতে হইলো কেন? কেন করতে হইলো? ছাত্ররা তো কোনো একটা দলের সাথে মিশে যেতে পারত। তার মানে কি এখানে কি আস্থার অভাব, যে জুলাইয়ের পক্ষে কারা বিপক্ষে কারা? তা নাহলে আপনি বলেন উনি তো কোনো রাজনৈতিক দল করেন না, ফর এক্সাম্পল আমি দল করি না, আমার কাছে কেউ দল করতে আসবে না, বাট আমরা আন্দোলন দেখছি বা আমরা আন্দোলন টকশোতে আমরা করছি, এটা আন্দোলন। কিন্তু এই যে নতুন ছাত্ররা দল গঠন করলো, এই যে দল গঠনটার দায় কাদের? এই তারা দল গঠন করতে গেল কেন? আস্থাহীনতার সংকটে। এবং সেটা কিসের প্রক্রিয়ায়? সেটা হলো 5ই আগস্টের পর থেকে অ্যাক্টিভিটিস দেখছে, যে রাজনৈতিক দলগুলো মাঠে অ্যাক্টিভ, তাদের অ্যাক্টিভিটিস দেখে তারা শুরুতেই বুঝে ফেলছে যে আমাদের সাথে সেট হবে না, মানে পরিবর্তনের কোনো ইশারা বা ইঙ্গিত দেখা যায় না। কেননা জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠা উচিত ছিল না। রাষ্ট্রপতি আইনি ভিত্তি তো অনেক পরে এসেছে, কিন্তু তার আগেই তো রাষ্ট্রপতি অপসারণ নিয়ে প্রশ্ন আসা উচিত ছিল না, সে তো ওই অংশ, কিন্তু তাকে রাখতে হইল। এবং বিপ্লব কিন্তু সেদিন শেষ হয়ে গেছে। এবং রাজনৈতিক দলগুলোর যে কর্মকাণ্ড নেত্রীদের লাগাম টেনে ধরার তারপরে তারা দেখছে ওইগুলো তো গেল, প্রথমে রাষ্ট্রপতি অপসারণ হয় নাই, সন্দেহ তৈরি হইল, আস্তে আস্তে 8 মাস সংস্কারের আলাপ করলো, সেই আলাপে কিন্তু জুলাই সনদ তো বাস্তবায়ন দূরের কথা, কোনো সংস্কার হয় নাই। এবং গণভোট যদি হয় হা জয়যুক্ত হইলে তাইলে একটা সম্ভাবনা দেখা দিছে। সুতরাং আপনি ক্লিয়ার বলে দিলাম যে ইউনূস সাহেবকে অপসারণ যাদের কাছে জরুরি, তারা আসলে এটা চাচ্ছে যাতে একটা ঘোলা পরিবেশ হয় এবং নির্বাচন বানচাল হয় এবং ইউনূস সাহেব যেতে বাধ্য হন। তিনটা রাজনৈতিক দলের ভিতরে কিন্তু যারা ইউনূস সাহেবকে অপসারণ করতে চান না, তারা কিন্তু ইউনূস সাহেবকে রাখতে চান, হয়তো নির্বাচন চান না। আর নির্বাচন তারা চায় যারা নির্বাচন করলেই জিত। ধরুন আমাদের আলোচনা তো মোটামুটি শেষ হয়ে গেল। এখন আমি যেটা বলতে চাচ্ছি, যেমন আখতারুজ্জামান প্রসঙ্গটা উনি আনছেন, প্রশ্ন করছে, উনি উত্তর দিচ্ছেন। আবার ওইদিকে কি বলে ইব্রাহিম সাহেব, তারপরে সাধারণ সাহেব, সবাই রেসপন্সিবল লোক সবাই। এবং বেসিক্যালি 3টা লোকই কিন্তু আর্মির। একটা ইন্টারেস্টিং ব্যাপার, এখানে 3জন লোকই আর্মির। এবং তারা প্রত্যেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ, তো মানে জিয়াউর রহমান সাহেবকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, এ ব্যাপারে আমার কোনো ডাউট নাই। জীবনের শেষ পর্যায়ে এসে সাধারণ সাহেব এবং কর্নেল যে মেজর ইব্রাহিম সাহেব যেটা করলেন, কি অর্জন করলেন? মেজর আখতার না আখতার সাহেব পরে আসছি, জেনারেল ইব্রাহিম সাহেব কি অর্জন করলেন? মানে যে গ্রহণযোগ্যতাটা এমনি ছিল, লেখন, পত্রিকায় লেখা, তারপরে টকশোতে আসা, তাদের বক্তব্যের যে গ্রহণযোগ্যতা, এটা আপনি জীবনভর আওয়ামী বিরোধী রাজনীতি করে চট করে ওখানে চলে গিয়ে আপনি সমস্ত অর্জনকে বিসর্জন দিলেন। একইভাবে আখতারুজ্জামান সাহেব, আমি তার ব্যক্তিগতভাবে আমার তার সাথে এমন কিছু নাই, আলোচনার পরিপ্রেক্ষিতে বলতেছি, উনি অনেক সিনিয়র মানুষ, ওনারও উচিত ছিল, আমি মনে করি, জামাতে উনি যোগ দিতে পারেন, সেটা তার নিজস্ব স্বাধীনতা। বাট আপনি যেই জামাতকে আপনারা কিছুদিন আগেও বলছেন যুদ্ধ অপরাধী বা কি বলে রাজাকার, ভালো, সেখানে আপনি কি দেখাইলেন? এটা জামাত টু সাম এক্সটেন্ট জামাত বুঝাইলো যে আমরা যে কাউকে অ্যাকোমোডেট করার জন্য তৈরি আছি, আমরা এখন সেই জায়গায় আছি, সেই দল। প্লাস মুক্তিযুদ্ধ তার সাথে যোগ দেওয়ার মানে হচ্ছে আদর্শিক ব্যাপারে যদি আসেন, সে কাগজে কলমে রাজাকার, আর যদি আদর্শ না মেলে আপনি গেলেন কেন, এটা প্রশ্নটা আসে। 3 নম্বর আসেন যে আপনি এই যে মানে আর কি বলে এটারে, উচিত ছিল আখতারুজ্জামান সাহেবের রাজনীতি আর কতদিন করবেন? ওনার উচিত ছিল আমার ব্যক্তিগত বিবেচনায় অবসরে যাওয়া। পাশাপাশি জামাত আখতারুজ্জামান তাও না, তারা হিন্দু কমিউনিটির জন্য, মানে তাদের কাছে সবার দুয়ার, মানে তাদের জন্য সবার দুয়ার খোলা। সবশেষে একটা কথা বলে যাই, নির্বাচনের বিকল্প নাই, নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতাটা যাওয়া উচিত। কিন্তু তার আগে
যারা আমরা নির্বাচন চাই তাদের এটাও ভাবা উচিত যে আমরা সকাল বিকাল যাকে ব্যর্থ বলতেছি, অস্ত্র উদ্ধারে ব্যর্থ, লেভেল প্লেইং ফিল্ড দিতে ব্যর্থ, হাদিকে কন্ট্রোল মানে সেভ করার ক্ষেত্রে ব্যর্থ, অস্ত্র উদ্ধারে, এইভাবে যাতে আপনি যান খালি দেখবেন তার ব্যর্থতা আর ব্যর্থতা। অন্য প্রশংসা তো করলামই, এত ব্যর্থতা যার নির্বাচনের ক্ষেত্রে সবগুলো কিন্তু রিলেভেন্ট। এত ব্যর্থ একটা সরকারের কাছে সুষ্ঠু নির্বাচন আপনারা সুষ্ঠু নির্বাচন আশা করে কোন আস্থায় নির্বাচনে যাচ্ছেন, নাকি শুধুই ক্ষমতায় যাওয়াটাই আপনাদের লক্ষ্য? আমার তো নির্বাচন আমি চাই, কিন্তু নির্বাচনটার আগে আপনারাই তাকে সর্বক্ষেত্রে ব্যর্থ বলতেছেন। প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি নির্বাচন রিলেটেড যে বিষয়, হ্যাঁ, নির্বাচন রিলেটেড সব ক্ষেত্রেই সরকার ব্যর্থ। আপনি আইন শৃঙ্খলা বলেন, যা কিছু বলেন, টকশোতে এসে বলি, আমি বলি, XYZ বলেন, তারপরেও এত আস্থা কেন যে উনি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবেন? দিস ইজ এ কোশ্চেন to the politicians as well as to the people of the country.